স্বামীর 2 পয়সা কামানোর মুরুদ নেই, আমাকে চটাং চটাং কথা বলে। আমার সংসারে বসে বসে খায়, আবার আমাকেই কথা শোনায়। মানুষ যে কি বেহায়া! আমি হলে কবে এমন স্বামী ছেড়ে বাপের বাড়ি চলে যেতাম। নাদিয়া বিসিনে হাঁড়ি পাতিল ধুতে ধুতে চেঁচিয়ে বলে উঠল। দূরে দাঁড়িয়ে চোখের পানি ফেলছে ঈশিতা। তাকে উদ্দেশ্য করেই নাদিয়া কথাগুলো বলছে। নাদিয়ার স্বামী আশিক দরজা দিয়ে উঁকি মেরে বলল, এত চিল্লাপাল্লা কিসের? সকাল সকাল কি একটু ঘুমাতেও পারবো না? হয়েছে কি তোমার? আল্লাহর ফজর ওয়াক্ত থেকে চেঁচামেচি শুরু করেছো যে? আমার কি শান্তি আছে? এই সংসারে কলুর বলদের মতো খেটেই মরবো। আমার দিকে কে তাকাবে? সবাই মিলে আমাকে মারার বন্দোবস্ত তো করেই রেখেছ। আশিক এবার বিরক্ত হলো। বিরক্ত গলায় বলল, আরে বাবা, বলবে তো কি হয়েছে? নাদিয়া ঈশিতাকে হাত দিয়ে দেখিয়ে বলল, এই যে মহারানী এসেছিলেন তার মহারাজার জন্য চা বানাতে। চুলোয় হাঁড়ি বসিয়ে পাড়া ঘুরে এসেছেন। এদিকে পাতিলের পানি শুকিয়ে পোড়া লেগে গেছে। আমার সাধের পাতিলখানা। স্বামী সংসারে 1 টাকা রোজগার করে দিতে পারে না, উনি অন্যের পাতিল পুড়ে ফেলে। পুড়বে না কেন? নিজের স্বামীর টাকায় কেনা নয় তো। নিজেরটা হলে আবার ঠিকই সুন্দর করে রাখতো। তখন পুড়তে গেলেও কষ্টে বুক ফেটে যেত। ও এই ব্যাপার? তাই সীতা, পাতিল কিনতে যখন পারবে না তো পুরো কেন? তোমার স্বামী সংসার 1 টাকাও দেয় না, তাই সংসার এখন না দিয়ার। ওর জিনিস দিয়ে কাজ করো, একটু সাবধানে করতে পারো না? দয়া করে থাকতে দিচ্ছে, খেতে দিচ্ছে, আর কি চো বাবু? যত সব আপদ কোথাকার, সব আমার ঘাড়ে এসে বসাচ্ছে। ভাই খাওয়ানো যায়, আমার কপাল দেখো, ভাইয়ের বউ শুদ্ধ খাওয়াতে হচ্ছে। সারা জীবন খাইয়ে যাবে। একবার ঘাড়ে বসে খেয়ে মজা পেয়ে গেছে না, এত সহজে ঘাট থেকে নামবে না। তুমি এবার হাড়ি ভিন্ন করে আপদ ঘাট থেকে নামাও তো। আমি আর সহ্য করতে পারবো না, অনেক শুয়েছি, এবার একটু শান্তি দাও। হ্যাঁ, সে চিন্তা ভাবনাই করছে। এবার আপদ বিদায় করবো, এত টানতে পারবো না। 1-2 মাস হয় মানা যায়, মাসের পর মাস চলে যাচ্ছে, ঘাট থেকে নামার নামগন্ধই নেই। ঈশিতা আর সহ্য করতে পারল না। আঁচলে মুখ গুজে কাঁদতে কাঁদতে রুমে চলে গেল। স্ত্রীকে কাঁদতে দেখে আমির থমকে দাঁড়ালো। কাঁধে হাত চেকে জিজ্ঞেস করলো, কি হয়েছে? ঈশিতা কান্না ভেজা চোখ নিয়ে উঠে বসলো। রাগী গলায় বলল, কি হবে জানো না? স্বামী বেকার, ভাসুরের টাকায় খাই। সেই টাকার কথা শুনবো না তা কি হয়? সংসার চালাতে পারবে না, বইয়ের খরচ চালাতে পারবে না, তাহলে বিয়ে করেছিলে কেন? এতই যখন কথা শোনার ইচ্ছে, নিজে একা কথা শুনতে। আমাকে আবার কথা শোনানোর জন্য নিয়ে এলে কেন? আমি তো সৎ মায়ের সংসারে এর থেকে ভালো ছিলাম। দেখে শুনে অসহায় মেয়েকে বিয়ে করেছো, যাতে তোমাকে ছেড়ে যেতে না পারে। তাছাড়া বেকার ছেলেকে বিয়ে করবে কে? তুমি ভুল বুঝছো, আমি তেমন কিছু ভাবিনি। আমি চাকরি পাওয়ার আগে বিয়েটা করতে চাইনি। চাকরিটা হুট করে চলে গেল, ভাইয়ে ভাবে এক প্রকার জোর করে বিয়েটা দিল। বিশ্বাস করো, তোমার জীবন নষ্ট করার কোনো ইচ্ছা আমার ছিল না। না, ইচ্ছে ছিল ভাইয়ে ভাবির কথা শোনানোর। হয়েছে, থামো তুমি। মাছের মায়ের পুত্রশোক দেখাতে হবে না। কে কেমন তা বোঝা হয়ে গেছে আমার। তোমরা সবাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমেছ। আসলে তুমিও চাও আমাকে তাদের কাছে কথা শোনাতে, না হলে এতদিন একটা কাজ জুটিয়ে ফেলতে। আমি চেষ্টার কোনো ত্রুটি রাখছি না সীতা। বর্তমান বাজারে চাকরির যে অবস্থা, খুঁজে পাওয়া দুষ্কর। চাকরি করতে হবে এমন কোনো কথা আছে? তুমি রিক্সা চালিয়ে আমাকে ভরণ পোষণ চালাও, তাতেও আমার কোনো আপত্তি নেই। বড় মুখ করে বলতে তো পারবো আমার স্বামী বেকার নয়। ঈশিতা বালিশের উপর আঁচড়ে পড়ে ডুকরে কেঁদে উঠল। আমির সহ্য করতে না পেরে রুম থেকে বেরিয়ে গেল। আশিক নাদিয়া ঘরে বসে ফল খাচ্ছিল। আমির ভেতরে ঢুকতেই তারা দ্রুত হাতের খাবার লুকিয়ে ফেলল। বিষয়টা খেয়াল করে আমির ভীষণ কষ্ট পেল। যখন তখন রুমে ঢুকে যাস কেন? আমাদের কি প্রাইভেসি নেই? কারো রুমে ঢুকলে নক করে ঢুকতে হয়। নতুন করে কি শেখাতে হবে? দুঃখিত, আমার খেয়াল ছিল না। পরবর্তী থেকে খেয়াল রাখবো। কিছু বলবি? বলতে এসেছিলাম, কিন্তু তোমাদের আচরণ দেখে এখন বলার ইচ্ছেটা মরে গেছে। আসার আর সময় পায় না, যখন মন চায় ঢুকে যায়। আদব কায়দা কিছু শিখে নাই, খালি শিখছে ভাইয়ের অন্ন ধ্বংস করতে। নাদিয়ার কথা গ্রাহ্য করলো না আমির। ভাইকে উদ্দেশ্য করে বলল, আমার জন্য একটা কাজ খুঁজো তো। মুচি, রিক্সাওয়ালা, কোনো দোকানের কর্মচারী, যে কোনো কাজ আমাকে দিও, আমি কাজ করব। আমিরের কথা শুনে নাদিয়া আশিক জোরে হেসে উঠল। আমির অবাক হয়ে জিজ্ঞেস করলো, তোমরা হাসছো কেন? আমি কি হাসির কিছু বলেছি? শোনো না দিয়া, তোমার দেবর কি বলে? ও নাকি কাজ করবে। যে 1 গ্লাস পানি ঢেলে খেতে চায় না, সে বাইরে কাজ করবে। এটাও শুনতে হলো আমাকে। তোমার ভাই দেখো ঘুমিয়ে ঘুমিয়ে কথা বলছে কিনা। ঘুম থেকে জাগলে বলবে আমি তো কিছু বলিনি। তোমাদের কাছে আমার অসহায়ত্ব কি হাসির খোরাক মনে হচ্ছে? আমিও না কি এতদিনে যে ভাইকে একটা চাকরি জোগাড় করে দিতে পারলো না, তার কাছে এখন আমি কাজ জোগাড় করার কথা বলছি। আমি তো ভুলেই গিয়েছি, তুমি আবার উপরি খরচ ছাড়া কারো কাজ করে দাও না। আমাকে করে দিবে কেন? আমির, চেঁচিও না, সত্যি কথা বললাম। দেখেছো, দুধ কলা দিয়ে কালসাপ পুষছো তুমি। তোমার বাসায় থেকে তোমার খেয়ে তোমাকেই কথা শোনায়। বের হ আমার রুম থেকে, আমার সামনে আর আসবি না। আজ থেকে তোদের ভাত বন্ধ। আমির মুখ কঠিন করে রুম থেকে বের হয়ে যেতে নিল। কিছু দূর গিয়ে আবার ফিরে এসে বলল, খাবার লুকানোর প্রয়োজন নেই, আমাদের সামনে খেতে পারো।
আমরা তোমাদের হাত থেকে ছিনিয়ে নিয়ে খাবার খেতে যাব না। আমার টাকা নেই, তাই খাওয়ার অধিকারও নেই। তোমাদের কিনে খাওয়ার অধিকার আছে, তোমরা খেও। লুকে আমাদের ছোট করো না। এমনি তোমাদের নজরে অনেক ছোট হয়ে গেছে, আর হতে চায় না। আমির বের হতেই নাদিয়া ফোঁস করে বলল, শুনেছ কি বলে গেল? দিনকে দিন আস্পর্ধা বেড়েই চলেছে। আশিক চোয়াল শক্ত করে কঠিন স্বরে বলল, ওর স্পর্ধা আমি কমাচ্ছি। এত বড় সাহস, আমার সামনে বসে আমাকে কথা শোনায়। অনেক দেখেছি, দয়া মায়া করে এতদিন থাকতে দিয়েছে, খেতে দিয়েছে। আর যখন আমাকে কথা শোনালো, ওকে বাসায় রাখবো না। তাই করো, বাসা থেকে বের করে দিলে বুঝবে জীবন কি। তখন আবার ঠিকই হাতে পায়ে ধরতে চলে আসবে। আমার চাকরি নিয়ে কথা বলে, এবার আর শুনছি না। ওর একদিন কি আমার একদিন। নাদিয়া পাশে বসে ধীরে সুস্থে স্বামীর কানে আরও বিষ ঢালতে লাগলো। এবার দেবরকে বাসা থেকে বের করেই ছাড়বে। রান্নাঘরে ঢুকে পাতিল থেকে প্লেটে ভাত বেড়ে নিতে লাগলো ঈশিতা। পেছন থেকে গম্ভীর সুরে নাদিয়া বলে উঠল, খাবার চুরি করছিস? শেষ পর্যন্ত এটাও বাদ রাখলি না? আর কত নিচে নামবি তোরা? ঈশিতা ভয়ে চুপসে গেল। প্লেট রেখে হাত দুটো জোর করে বলল, তোমার দেবরের অনেক জ্বর, সারাদিন ধরে না খাওয়া। এখন একটু খাইয়ে ওষুধ খাওয়াবো। প্লিজ তুমি ভাতের প্লেটটা নিয়ে যেও না। মানুষটাকে চোখের সামনে কষ্ট করতে দেখতে ভালো লাগে না। এই ভাতের বিনিময়ে আমি তোমার 1 সপ্তাহের সকল কাজ করে দেব। তোদের দুজনে যে ভাত বন্ধ করে দিছে তোর ভাসুর, সে কথা কি জানিস না? তোর স্বামী বলেনি? বলেছে ভাবি, উনি এই পর্যন্ত কয়েকবার বমি করেছে। সারাদিন ধরে পেটে কিছু পড়েনি। তাতে আমার কি? ভিক্ষা করে খা। ভাবি এতটা নির্দয় হয়েও না। নাদিয়া ঈশিতার সামনে থেকে ভাতের প্লেট ছো মেরে নিয়ে মিটশেপে তালা মেরে রাখলো। ঈশিতা চোখের পানি ফেলতে ফেলতে স্বামীর কাছে চলে গেল। সকাল সকাল আশিক চেঁচিয়ে আমিরকে ডাকছে। আমির ঈশিতার রুম থেকে বের হতেই মুখের উপর একটা ব্যাগ ছুঁড়ে মেরে বলল, এই মুহূর্তে তোরা আমার বাসা থেকে বের হয়ে যাবে। আমার শরীরটা ভালো না, তার মধ্যে একদিন ধরে না খাওয়া। এখন কোথায় যাব ভাইয়া? আর একটা সপ্তাহ থাকতে দাও, কথা দিচ্ছি এর মধ্যে একটা কাজ জোগাড় করে চলে যাব। না বাপু, তা আর হচ্ছে না। এবার রাস্তা মাপো। এক সপ্তাহ করতে করতে 3 মাস চলে গেল। এর মধ্যে একটা চাকরি বা কাজ যখন জুটাতে পারোনি, ভবিষ্যতে আর পারবে না। এবার দয়া করে আমাদের একটু উদ্ধার করো। ভাবি এত পাষাণ হয়েন না। কাল সারাদিন থেকে আমরা না খাওয়া। আমির অসুস্থ। অসুস্থ স্বামীটাকে নিয়ে কোথায় যাব? কোথায় যাবে তা তো আমরা জানি না। তোমরা আমার বাসা থেকে বের হবে এটা শুধু জানি। ঈশিতা এবার আশিকের সামনে এসে দাঁড়ালো। কাকুতি ভরা কণ্ঠে বলল, ভাইয়া প্লিজ আর একটা সপ্তাহ সময় দিন। উনি কোনো ব্যবস্থা করে নিশ্চয়ই এখান থেকে চলে যাবে। আপনার আপন ভাই তো, এমন করেন কেন? 1 সপ্তাহ সময় কি দেয়া যায় না? অসুস্থ মানুষটাকে নিয়ে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়েন না। 1 মিনিটও সময় দেবো না। আমার বাসায় থেকে আমার খেয়ে আমাকেই ঘুষখোর বলে। এমন ভাই দরকার নেই আমার। এই মুহূর্তে আমার বাসা থেকে বের হ। তোদের ছায়া আমি দেখতে চাই না। ঈশিতা আরও কিছু বলতে চাইলে আমির ঈশিতার হাত শক্ত করে ধরে কঠিন গলায় বলল, আর একটা কথা তুমি বলবে না। চলো, আমরা আর এখানে থাকবো না। আল্লাহ কোনো না কোনো ব্যবস্থা নিশ্চয়ই করে দেবেন। ভাঙবে তো মচকাবে না। এরপরও ভাইয়ের কাছে নত হবে না। আমি তো কোনো অন্যায় করিনি যে নত হব। আসছি। আমির নিচ থেকে ব্যাগ কুড়িয়ে ঈশিতার হাত ধরে বের হয়ে গেল। ঈশিতা দরজা দিয়ে বের হয়ে পিছনে ঘুরে বাসাটাকে এক পলক দেখে নিল। চোখ মুছে স্বামীর সাথে অজানা ভবিষ্যতের দিকে পাড়ি দিল। আমাদের আশেপাশে সবাই আমাদের আপন নয়। স্বার্থে আঘাত লাগলে নিজের আপন ভাইও বদলে যায়। জীবনটা তেজপাতা হয়ে গেল বলে চিল্লাতে থাকে কণা। স্বামী তুষার তার কোনো কথায় কান দেয় না। এখন আর আগের মতো ভালো লাগে না কণাকে। শুধু মাস শেষে বেতনগুলো কণা থেকে নিতে খুব ভালো লাগে। আজ বেতন পেয়েছো? আমাকে কিছু টাকা দিও, না হলে সংসার চালাতে পারবো না। আমার মোবাইলটাও বদলানোর দরকার। পারো তো পুরো টাকাটা দিয়ে দিও। আমার যাতায়াত ভাড়া রেখে বাকিটা দিয়ে দিব। সারা মাস সংসার চালিও। মাস শেষে আবার না খাইয়ে রেখো না। মোবাইল কেনার জন্য 4-5 মাস সঞ্চয় করো, তারপর কেনো। জ্ঞান দেওয়া বন্ধ করো, টাকাটা দিও। দেখি কি করা যায়। আমার কার্ড তো তোমার কাছে আছে, তুলে নিও টাকা। এই জন্য তোমাকে আমার এত ভালো লাগে। কয়েকদিন গেলে আবার ক্যাচ শুরু হয়ে যাবে, ভালো লাগা চলে যাবে। স্বামী স্ত্রী দুজনেই চাকরিজীবী। স্ত্রী কণা ভোরবেলা ঘুম থেকে উঠে সারাদিনে রান্না গুছিয়ে সকালে খেয়ে দুপুরের টিফিন গুছিয়ে নিয়ে স্বামীর সাথে বের হয়ে যায় অফিসের জন্য। তাদের বাসায় মাসখানিক হয় এক মেয়েকে সাবলেট হিসেবে ভাড়া দিয়েছে, তার জন্য রান্না করে। ভাড়াটিয়া এশার সাথে খাবারের টাকা চুক্তি করা। বাড়িওয়ালার করা নিষেধ, সাবলেট দেওয়া যাবে না। তাই যাতে কেউ এসে বুঝতে না পারে সেজন্য একসাথে রান্নার ব্যবস্থা করা হয়েছে। এশা তুষারকে মামা ডাকে। সবাই জানে মামার বাসায় ভাগ্নি থাকে। সন্ধ্যাবেলা অফিস থেকে ফিরে কণা রান্না বসিয়ে সারা সংসারের কাজ গুছিয়ে নিচ্ছে একা হাতে। তুষারও কণার কাজে সাহায্য করছে। দাও, আমি রান্না করি, তুমি অন্য কাজ গুছিয়ে নাও। আরে না, তুমি যাও, আমি পারবো। মাঝে মাঝে তোমাকে কাজে সাহায্য করলে আমার ভালো লাগে, বোঝো না?
বুঝি। তুমি রান্না করো, আমি সকালে রেখে যাওয়া কাপড়গুলো ধুয়ে দিয়ে আসি। যাও, এদিকটা আমি সামলাচ্ছি। কণা কাপড় কাচতে ওয়াশরুমে ঢুকে দরজা দিয়ে দিল। তুষার রান্না করছে, সেখানে এসে এশা হাজির হলো। মেয়েদের কাজ তো ভালোই পারো দেখছি। আগে থেকেই পারি, শিখে নিয়েছি, এখন কাজে লাগে। কি সৌভাগ্য আমার, পরের স্বামীর হাতে খাবার খেতে পারি। তাই নাকি? শোনো, কাল অফিস থেকে আসার পথে বেড়াতে যাব, রেডি থেকো। তোমার কি আমার জন্য সময় আছে? অফিসে সময় দাও না, বাসায় তোমার বউয়ের জন্য সময় পাই না। এখন মনে হচ্ছে এ বাসায় এসে থাকাটা ভুল হয়েছে। কেন বোঝো না? তোমাদের একসাথে দেখলে আমার মাথা গরম হয়ে যায়, মনে হয় তোমার বউকে খুন করে ফেলি। ফালতু কথা বলো না, এরকম করলে কণা বুঝে ফেলবে। বিশ্বাস ভেঙে গেলে আমার সোনার হরিণ হাতছাড়া হয়ে যাবে। কিসের সোনার হরিণ? আমিও তো ইনকাম করি, তোমার বউয়ের সমান ইনকাম আমার। আমি দিয়ে দেব সব টাকা তোমাকে, তুমি ওকে ছেড়ে দাও। তোমার সাথে কিন্তু আমার এরকম কথা ছিল না, বলেছিলাম চুপচাপ থাকবে, কণা যেন টের না পায়। এরকম করলে এক বাসাতেও থাকতে পারবে না তুমি। তাহলে তুমি আমাকে মাঝে মাঝে তো একটু সময় দাও, আমারও ইচ্ছে করে তোমাকে কাছে পেতে। কাছে পেতে চাই দেখেই বাসায় এনে রেখেছি, এটা বোঝো না? বুঝি কি লাভ আমার, যদি আমি তোমাকে কাছে না পাই? আমি শুধু ভালোবাসার কাঙ্গাল। আমার আগের স্বামী আমাকে ভালোবাসেনি, ব্যবহার করেছে শুধু। তুমিও কি তাই করবে? রুমে যাও, আমি আজ কণা ঘুমোলে আসবো তোমার কাছে। মন খারাপ করো না, মাথা ঠান্ডা করো। চলে যাও এখান থেকে, কণা আসার সময় হয়ে গিয়েছে। তুষার রান্না শেষ করে এসে খাবার টেবিলে গুছিয়ে দিল। কণা এসে দেখে খাবার রেডি। টেবিলে বসে বলছে, আজকাল একটু বেশি ভালোবাসছো মনে হচ্ছে, এত কাজ করে ফেললে। এ আর এমন কি, তুমি তো আমাদের জন্য কত কি করো। আমি ভেবেছি এশাকেও বলবো তোমার সাথে কাজ। এশা মামা এসো, খাবার রেডি। এত রান্না সব তুমি করলে নাকি মামা? সে বেশ পাকা রাঁধুনি, সব কিছুতেই পাকা। মানে? আরে মানে বুঝো না, অফিসে মামার কাজ এত ভালো যে সবাই প্রশংসা করে। কাজে কামে খুব পাকা। সে তো হতেই হবে। বসো, খেয়ে নাও। কণা বিছানাতে বসে মোবাইল হাতে নিয়ে বলছে, খুব মাথা ধরেছে, ঘরে কি মাথা ব্যথার ওষুধ আছে তুষার? একটা ঔষধ আছে, আনছি, দাঁড়াও। তানিয়ার ওষুধ এনে কণাকে দিল। এটা আবার কেমন ওষুধ? মাথা ব্যথার ওষুধ তো অন্যরকম। এক এক কোম্পানি এক এক রকম ঔষধ বানায়, এটাও মাথা ব্যথার ঔষধ। কণা মাথা ব্যথার নামে ঘুমের ওষুধ খেয়ে নিয়ে মোবাইল চাপতে চাপতে ঘুমিয়ে গেল। তুষার কণার ঘুমে বিভোর হওয়া নিশ্চিত হয়ে রুমের দরজা চেপে দিয়ে এশা রুমে চলে আসলো। এশা সেজে গুজে বসে আছে। সারা রাত এশার ঘরে কাটিয়ে সকালে উঠে চলে আসে। আজ সকালে এশা গোসল করে এসে ঘরের সব কাজ, রান্না নাস্তা এশা বানিয়েছে। এশার একটা সংসার অনুভূতি কাজ করছে। কণা তখনও বিভোরই ঘুম। নাস্তা রেডি হয়ে গেলে তুষার কণাকে ডাকলো। কণা, এই কণা, ওঠো, অফিসের সময় হয়ে গিয়েছে, এত ঘুমোচ্ছ কেন? কণা আধখোলা চোখে বলল, কত বাজে? 8টা বাজে, অফিসের আর মাত্র 1 ঘন্টা বাকি। রেডি হয়ে নাও, যাও। কি বলো? নাস্তা বানানোর টিফিন আমি কিছুই করিনি, ঘুমিয়ে যাচ্ছি। এখনও আমার চোখে ঘুম। মাথা ব্যথা এত তীব্র ছিল, বেহুশের মতো ঘুমিয়েছি মনে হয়। ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও। নাস্তা টিফিন এগুলো এশা বানিয়েছে আজ। তোমার শরীর খারাপ দেখে এশা মামা সব করে নিয়েছে। কি বলো? আহারে, মেয়েটার কষ্ট হলো। কণা ফ্রেশ হয়ে টেবিলে এসে দেখে এশা অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে নাস্তা করতে বসেছে টেবিলে। সরি এশা, তোমাকে কষ্ট দিলাম। আসলে শরীর এত খারাপ লাগছিল, ঘুম থেকে উঠতে পারিনি। আরে না, সমস্যা নেই, মাঝে মাঝে আমারও তোমাকে সাহায্য করা উচিত। এখন থেকে তোমাকে আমি প্রতিদিন সাহায্য করব। একা মানুষ তুমি কত করবে? তাড়াতাড়ি খাও, চলো, অফিসে দেরি হয়ে যাচ্ছে। নাস্তা শেষে তিনজন একসাথে অফিসের জন্য বের হয়ে গেল। ঘর গোছাতে গিয়ে ওষুধের বক্স হাত থেকে পড়ে গেল। ওষুধ উঠাতে গিয়ে একটা ওষুধ হাতে নিয়ে দেখলো এই ওষুধ সে গত কয়েকদিন মাথা ব্যথা হলে খাচ্ছে। ওষুধটার নাম দিয়ে গুগলে সার্চ দিল কণা। কণা বাক্যহীন হয়ে গেল। এটা তো হাই ডোজের ঘুমের ওষুধ। এই ওষুধ কণাকে তুষার কেন দেয়? সারাদিন কণার মন খুব খারাপ থাকলো। বিশ্বাস ভেঙে গেল। মনের ভিতর নানান ধরনের খারাপ কথা ঘুরপাক খাচ্ছে। তবে কি কণাকে মেরে ফেলতে চাইছে তিলে তিলে তুষার? কিন্তু কেন? কি এমন কারণ যে এত ভালোবাসার মাঝে এসব চলছে? যথারীতি রাতে ইচ্ছে করে কণা মাথা ব্যথার ওষুধ চাইল। তুষার আবার সেই ওষুধ এনে দিল। কণা ওষুধ আর পানি হাতে নিয়ে, তুষার আমার ফোনটা চার্জে লাগিয়ে দাও তো একটু। তুষার ফোন চার্জ দিতে গেলে ওষুধ ফেলে দিল কণা, শুধু পানি খেলো। তুষার অন্যদিনের মতো কণাকে ঘুমাতে দেখে উঠে চলে গেল এশার ঘরে। কণা বুঝতে পেরেছে তুষার উঠে গিয়েছে বিছানা ছেড়ে। কিছুক্ষণ বাদে কণা উঠে চুপি চুপি সারা ঘরে তুষারকে খুঁজতে লাগলো। হঠাৎ এশার ঘর থেকে হাসির আওয়াজ। দরজার ফাঁক দিয়ে তাকিয়ে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। ছি, এশা আর তুষার এক বিছানায় ঘনিষ্ঠ হয়ে বসে আছে।
এসা বলছে তোমার বউ কত বোকা, কিছু বুঝতে পারে না। ঘুমের ঔষধের কারসাজি সব। ঘুমে বিভোর সে, কিচ্ছু টের পাবে না। ঘুমের ওষুধের কারসাজিতে যদি মরে যেত ভালো হতো। কই মাছের প্রাণ মরবে না সহজে। থাক না এভাবে বেঁচে, আমাদের সমস্যা কি? আমরা তো ভালোই দিন কাটাচ্ছি। আমার একান্ত একার হয়ে তুমি থাকতে সেটা ভালো হতো। এই সংসারের উপর আমার খুব লোভ। আমার নিজের একটা সংসার হবে, এটা আমার স্বপ্ন। এখন তো সংসার তোমারও। তুমি চাইলেই রান্না করো, আমার সেবা করো, আর কি চাই? একটা বাচ্চা, নিজের সংসার, এটা পেলে আর কিছু চাই না। এসব পাগলি একদম করা যাবে না। এখন চুপচাপ থাকো। কণা দরজার ওপাশে দাঁড়িয়ে আর সহ্য করতে পারছে না, কান্নায় ভেঙে পড়ল। জোরে কান্নার আওয়াজ শুনে তুষার এসে লাফিয়ে উঠে দরজার কাছে আসে। এসে কণাকে কান্না করতে দেখল। কণা, তুমি এখানে ঘুমাওনি? না, কেন এমন করলে? আমার সাথে কেন এমন করলে তুমি? আমাকে কেন এভাবে ধোকা দিলে? আমার এতদিনের বিশ্বাস, সংসার এভাবে শেষ করে দিতে তোমার একটু কষ্ট হলো না? কিভাবে পারলে তুমি? কিভাবে পারলে? তো তোমার ভুল হচ্ছে, তুমি যা দেখেছো ঠিক না। ঠিক না হলেই ভালো হতো, কিন্তু আমার চোখ আর কানকে কিভাবে বোঝাবো? আমি যদি এতটাই অযোগ্য হতাম আমাকে বলতে, আমি চলে যেতাম। এভাবে ঠকালে কেন আমাকে? ভালো করেছো, ভালো থাকো তোমরা। তোমাদের জন্য শুভকামনা। কণা তার রুমে গিয়ে দরজা দিয়ে দিল। তুষার এসে দরজা ধাক্কা দিচ্ছে। কণা, দরজা খোলো, তোমাকে কিছু বলতে চাই। যে কথা বলবে সব কথা কোর্টে হবে। আমি এ বাসায় সকাল অবধি আছি। আমার ভাইকে ফোন দিয়েছি, সকালে নিতে আসবে। আবার একটা সংসার ভাঙনের সুর, আবার একটা ডিভোর্স। ভালোবাসার মানুষকে ঠকাবেন না। অন্যকে ঠকাতে গিয়ে নিজে যে অন্যায় করছেন তার শাস্তি ভয়ানক। এমন কোনো কাজ করবেন না যাতে লজ্জা পেতে হয় দুনিয়ার কাছে, আর প্রিয় মানুষের চোখে চোখ মেলাতে না পারেন।